আসসালামু এভরিওয়ান, বাংলাদেশ মার্কেটে মিড রেঞ্জে আবার লঞ্চ করা হয়েছে ভিভো V50 লাইট। এই ফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পাবেন। ৮/১২৮ এটি প্রাইস হচ্ছে ২৯,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ এটি প্রাইস হচ্ছে ৩২,৯৯৯ টাকা। এই ফোনের স্পেশালিটি হচ্ছে ৬৫০০ mAh ব্যাটারি উইথ 90 ওয়াটের চার্জার। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে সোনি IMX882 সেন্সর। এর পাশাপাশি থাকছে 120 রিফ্রেশ রেটের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। বেশ কিছু জায়গাতে হতাশা গল্প রয়েছে। এই যেমন ৩০,০০০ টাকা রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনে থাকছে না কোনো আল্ট্রা ওয়াইড শুটার। তাই কেনার আগে অবশ্যই ভালো করে কনফিগারেশন দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। প্রথমে যদি এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনের ডিজাইন হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগবে, আর ভিভো সবসময় ডিজাইনে আলাদাভাবে ফোকাস করে থাকে। সো এই ফোনের ডিজাইন দেখে সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন যে ভিভো আসলে সবসময় ডিজাইন নিয়ে আলাদাভাবে কাজ করে থাকে। ৬৫০০ mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনে ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালোই করেছে। এই ফোনে ওয়েট অনলি ১৯৬ গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.79 mm। তাই বলাই যায় যে এই ফোন আপনি হাতে নিলে বেশ কমফোর্টেবল ফিল করবেন এবং এই ফোন যে ৬০০০ mAh এর যে ব্যাটারি, এর জন্য আপনাকে কোনো রকম ভোগান্তিতে ফেলাবে না, ওয়েটের জন্য হাতে আনকমফোর্টেবল ফিল করবেন না। থাকছে না কোনো 3mm হেডফোন জ্যাক, তবে আপনি চার্জিং পোর্ট দিয়ে হেডফোনে কাজ চালিয়ে যেতে পারবেন। তবে এই ফোনে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, এছাড়াও থাকছে আপনার ডুয়েল স্পিকার। তাই যারা মাল্টিমিডিয়া বেশি কনজিউম করেন তাদের জন্য একটা অ্যাডভান্টেজ কাজ করবে এবং মাল্টিমিডিয়া কনজিউম করে আলাদা লেভেলের একটা ভাইব পাবেন। যখন মুভি দেখবেন অথবা কোনো কন্টেন্ট দেখবেন তখন একটা অ্যাডভান্টেজ কাজ করে। তবে হতাশা গল্প হচ্ছে এই ফোনে আইপি রেটিং ব্যবহার করা হয়েছে 65, যেখানে কিনা ১৫ থেকে ১৬,০০০ টাকার ফোনে আইপি রেটিং 68, 69 থাকে ওয়াটার প্রুফ। সেখানে এই ফোনের এইরকম ওয়াটার রেটিং সত্যি হতাশ করেছে আমাকে পার্সোনালি। তাই এখানে ভিভোর ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। এরকম বাজেট রেঞ্জে, অফিসিয়াল মার্কেট রেঞ্জে অ্যাটলিস্ট IP68, 69 দেওয়া উচিত ছিল। ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে দুটি কালারে পাবেন, টাইটানিয়াম গোল্ড এবং ব্ল্যাক, এবং দুটি কালারই যে কারো হয়তো পছন্দ হয়ে যাবে। কালার কম্বিনেশন বেশ ভালোই করেছে ওরা। এই ফোনে মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের সোনি IMX882 সেন্সর এবং তার সাথে থাকছে একটি ডিপ সেন্সর এবং তার নিচেই পেয়ে যাবেন অরোরা লাইট। এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনের মেইন ক্যামেরা ৩০,০০০ টাকা রেঞ্জের যে কোনো ফোনের ক্যামেরাকে টক্কর দিতে পারবে অনায়াসে। তবে এই ফোনে আল্ট্রা ওয়াইড না থাকাতে অনেকেই আমার মতো হতাশ হবে। এবং ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, বেশ ভালোই লেগে যাবে যে কারো কাছে। অনেকটা আপনার রেডি টু আপলোড সোশ্যাল মিডিয়া এই টাইপের আপনার ছবি দিতে সক্ষম এই ফোনের মেইন ক্যামেরা। আপনার কি আপনি ফটো তোলার সাথে সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন উইদাউট এডিট, এরকম টাইপের ন্যাচারাল ভাইবটা কি ধরে রাখতে পারে না। যদিও এরকম টাইপের ছবি ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে বাংলাদেশের। সো শ্যাডো এরিয়াগুলো মোটামুটি ভালোই ক্যাপচার করে এবং ডিটেলস মোটামুটি বলা যায় এরকম বাজেট রেঞ্জ অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। এই ফোনের পোর্ট্রেট আপনার সাবজেক্ট অবজেক্ট মোটামুটি ভালোই আপনার আলাদা করতে পারে এবং এই ফোনে আপনি পোর্ট্রেটে যখন ছবিটা তুলবেন তখন আপনার আর্টিফিশিয়াল কম মনে হবে। কারণ আজকাল ম্যাক্সিমাম কোম্পানি আপনার ছবিতে দেখবেন যে ছবি তোলার পর পোর্ট্রেট দিয়ে আপনার আর্টিফিশিয়াল মনে হয়, তবে এইটার পোর্ট্রেট বেশ ন্যাচারাল মনে হয়েছে। এর ফ্রন্ট ক্যামেরা ছবির কোয়ালিটিও বেশ ভালো এসেছে। অনেকটা ওই যে বললাম রেডি টু আপলোড সোশ্যাল মিডিয়া এই টাইপের বিষয়গুলো অনেকেই হয়তো আবার পছন্দও করে না। অনেকেই আছে যারা একটু ন্যাচারাল চায়, আবার অনেকে আছে যারা আবার এই টাইপ ম্যাক্সিমাম, তবে পার্সেন্টেজের কথা যদি বলি ম্যাক্সিমাম মানুষই চায় যে রেডি টু আপলোড। অনেকেরই সময় না তো এডিট করার, তারা একটু চায় ফেসে একটু কালারটা ব্রাইট করে দিবে। সো এইটা যারা পছন্দ করে তাদের জন্য অ্যাডভান্টেজ কাজ করবে। যারা আমার মতো একটু ন্যাচারাল চায় তাদের জন্য ব্যাপারটা ভালো লাগবে না। এই ফোনে ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুটো ক্যামেরা দিয়ে আপনি একইভাবে ভিডিও করতে পারবেন 1080p উইথ 30 fps। এই জায়গাটাতে বেশি হতাশ করেছে, এখানে অ্যাটলিস্ট 4K থাকা উচিত ছিল। তবে এইখানে সমস্যা হচ্ছে এই ফোনের প্রসেসর। এই ফোনে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই ফোনে আসলে 4K পর্যন্ত সাপোর্টেড না। ডিসপ্লে প্যানেলে থাকছে 120 রিফ্রেশ রেটের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের বেজেল কম থাকাতে এই ফোনের ডিসপ্লে দেখাতে যে কারোই ভালো লাগবে এবং এর রিফ্রেশ রেট 120 সব জায়গাতেই আপনি একুরেটলি পাবেন। ইউআই বলেন অথবা আপনি অন্য কোনো অ্যাপে বলেন, সব জায়গাতে আপনি একুরেটলি 120 পেয়ে যাবেন। ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080p ইন্টু 2392 এবং যদি এই ফোনের ডিসপ্লে কালার টোন এবং গ্রাফিক্সের কথা বলি, আমার কাছে বাজেট রেঞ্জে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। পিক ব্রাইটনেস থাকছে 1800 নিটস, যার কারণে এই ফোন আপনি আউটডোর ইনডোর যেখানে ইউজ করেন না কেন কোনো জায়গাতেই আপনি আলোর ঘাটতি দেখা দিবে না। অনেক সময় হয় যে আপনি কম যদি আপনি পিক ব্রাইটনেস থাকে, তার আপনি যখন আপনি বাসার বাইরে ফোনটা ইউজ করেন অথবা বেশি সূর্যের আলোতে, তখন মাঝে মাঝে আপনাকে ফোন এভাবে ইউজ করতে হয়। সো ওইটা এই ফোনে আপনি ইউজ করতে হবে না বা কোনো রকম সমস্যায় পড়বেন না। আউটডোর ইনডোর সব জায়গাতে আপনি স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন। ইনস্ট্যান্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন 15 এবং তার সাথে পাবেন ফান্টাস OS 15 এবং ভিভোর ফান্টাস OS নিয়ে ম্যাক্সিমাম মানুষের আসলে কোনো কমপ্লেন নেই। এবং পার্সোনালি যদি আমার কথা বলি এবং আমার এক্সপিরিয়েন্সের কথা জায়গা থেকেও বলি, ফান্টাস OS বেশ ক্লিন একটা ইউআই এবং যথেষ্ট স্টেবল একটা ইউআই। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এবং এই ফোনের সব থেকে বড় হতাশা জায়গা হচ্ছে এই ফোনের এই প্রসেসর। পাওয়ার ক্যাপাসিটি থাকছে 6500 mAh উইথ 90 ওয়াটের চার্জার।
এই চার্জার দিয়ে আপনাকে ফুল চার্জ করতে আপনার মোটামুটি 45 মিনিটের আশেপাশে লেগে যাবে। একবার যদি আপনি ফুল চার্জ করে নিতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার হেভি ইউজারও হন, সেক্ষেত্রে আপনি টানা একদিন ইউজ করতে পারবেন। এবং আপনি যদি ভারী ইউজার হন, সেক্ষেত্রে আপনি 1.5 দিন ইউজ করতে পারবেন। এটি ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর। ভিভো এই সেম এসওসি ভিভো Y29 ইউজ করেছে। ওই ফোনের রেঞ্জ আছে 20,000 টাকা, আর এই ফোনের রেঞ্জ আছে আপনার 30 একটা এবং 33,000 টাকা একটা। সো এইরকম একটা রেঞ্জে এরকম প্রসেসর সত্যি একদমই বিমানান ছিল। এখানে ভিভো অ্যাটলিস্ট আপনার G100 আলটিমেট টাইপের হলেও কিছু দিতে পারতো, অ্যাটলিস্ট এটার থেকে বেটার একটা রেজাল্ট আসতো। এবার যদি বলে এই প্রসেসরের ফোনটি আপনি কি টাইপের কাজগুলো করতে পারবেন, তাহলে বলবো আপনার 2D টাইপের গেমগুলো হয়তো শখের বসে খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি টুকটাক খেলতে পারবেন, তবে আপনাকে আকাশচুম্বী এক্সপেকটেশন রাখতে পারবেন না। টুকটাক গেমিংগুলো করতে পারবেন, আকাশচুম্বী কোনো কাজগুলো করতে পারবেন না। এছাড়াও কোনো ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে এখন হ্যাং করবে, নিশ্চিতভাবে আপনি হ্যাং করবে যদি আপনি কোনো ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যান। আপনি যদি একটু নর্মাল ইউজার হন, যার কিনা ডেইলি লাইফের কাজগুলো করা দরকার, মোটামুটি আপনি কলে কথা বলবে, হোয়াটসঅ্যাপ ইউজ করবে, নিউজ দেখবে, কন্টেন্ট ওয়াচিং করবে, এক কথায় এর পাশাপাশি সকাল পাশে টুকটাক গেমিং করবে, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে, এই প্রসেসরটা ঠিক আছে। তবে এর বেশি যদি আপনার কোনো এক্সপেকটেশন থাকে, এই ফোন দিয়ে আপনি যখনই আপনি এরকম টাইপের কোনো পেশার কাজ করতে যাবেন, তখন এই ফোন আপনি হ্যাং করবে। এই ফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পাবেন। 8/128 এটি প্রাইস হচ্ছে 29,999 টাকা এবং 8/256 এটি প্রাইস হচ্ছে 32,999 টাকা। এবং এই ফোনটিতে আপনি র্যাম টাইপ ইউজ করেছে LPDDR4RX এবং স্টোরেজ টাইপ ইউজ করেছে UFS 2.2। এই জায়গাটাতেও ভিভোর আপনি ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, এইখানে অ্যাটলিস্ট আপনি UFS 3.1 থাকা উচিত ছিল, তাহলে এর থেকে অনেক বেটার আপনার পারফরমেন্স দিতে পারতো। ইউএফএস টাইপটা বেটার থাকলে হয় যেটা হয়, আপনি ডাটা ট্রান্সফার খুব কুইকলি করতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো অ্যাপ ক্লোজিং বা ওপেনিং বা যে কোনো আপনি গ্যালারিতে যখন আপনি ফটো আপনি ওপেন করতে যাবেন, অনেক কুইকলি আপনি ওপেন করতে পারবেন। ইউএফএস টাইপটা আপনার বেটার ভার্সন থাকলে এটা হয় আর কি। অফিসিয়াল মার্কেটে কোম্পানিগুলোর কি যে হয় বুঝি না, এরকম 30,000 টাকা আশেপাশে বাজেটও আপনি ইউএফএস ভার্সন 2.2 আটকে থাকে। এখানে যদি 3.1টা দেওয়া যায় কোনো রকম, তাহলে অনেক বেটার আপনার পারফরমেন্স আমরা পেতে পারতাম এজ ইউজার হিসেবে। আপনি অ্যাপ ক্লোজিং ওপেনিং থেকে শুরু করে ডাটা ট্রান্সফার সবকিছু একটা বেটার রেজাল্ট দিতে সক্ষম হতো। এবার যদি এখানে পার্সেসের কথা বলি, এখানে কাজের জন্য সুইটেবল হবে, তাহলে আমি বলবো যারা ডেইলি লাইফের জন্য একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চায়, খুব কুইকলি চার্জিংটা উঠাতে চায়, তো তাদের জন্য এই ফোনটা একটা বেটার অপশন হতে পারে। এছাড়া এটা মেন ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারলো, এরকম বাজেট হয়তো আল্ট্রাওয়াইডের জন্য অনেকেই ক্যামেরাটা আপনি মিস করবেন। এছাড়াও ভিডিওগ্রাফির কথা যদি বলি, ভিডিওগ্রাফি মোটামুটি একটা কোয়ালিটি পেয়ে যাবেন, আহামরি কোনো ভালো পাবেন না। এরপর যদি ক্যামেরা সেকশনের কথা বলি, ক্যামেরা সেকশনটা আমি ভালোর দিকে রাখতে পারছি না। জাস্ট আপনি মেইন ক্যামেরাতে আপনি মোটামুটি ভালো কোয়ালিটি ছবি তুলতে পারবেন, কারণ থাকছে না আল্ট্রাওয়াইড, থাকছে না আপনার কোনো ভালো ভিডিওগ্রাফি কোয়ালিটি। সর্বোচ্চ আপনি ভিডিও করতে পারবেন 1080p-তে। সো এরকম বাজেটে অনেকেই এই জন্য হয়তো ক্যামেরাটাকে ভালো দিকে রাখবেন না, তাই আমিও ভালো দিকে রাখছি না। গেমিং করার প্ল্যান আছে তারা এই ফোনটি আপনি কিনবেন না। যাদের আর কি মোটামুটি একটা পারফরমেন্স দরকার ডেইলি লাইফের জন্য ইউজ করার জন্য, তাদের জন্য এই ফোনটি সুইটেবল হতে পারে। তবে যারা অনেক ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন অথবা আপনি গেমিং করার প্ল্যান থাকে, তবে গেমিং এর কথা যদি বলি, গেমিং করার জন্য অফিসিয়াল মার্কেটে আসলে 30,000 টাকা রেঞ্জে কোনো ভালো ফোনই নেই বাংলাদেশ মার্কেটে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আনঅফিসিয়ালি সুইচ করতে হবে। জাস্ট তাদের জন্যই রিকমেন্ড করছি পার্সোনালি এই ফোনটি, যারা জাস্ট টুকটাক আপনি ইউজ করবেন, নর্মাল ইউজার ডেইলি লাইফের কাজগুলো করবেন, তাদের জন্য এই ফোনটি কোনো একটি সুইটেবল ফোন হতে পারে।